আজকে সকালে ঘুম ভাঙলো এমন একটা খবর দিয়ে, যেটা পশ্চিমবঙ্গে একটা নতুন ইতিহাস রচনা করেছে। এতদিন আমরা দেখেছি দুষ্কৃতীরা পুলিশের রিভলভার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়, এতদিন আমরা দেখেছি দুষ্কৃতীরা যা খুশি করে দাপিয়ে বেড়ায়, এতদিন আমরা দেখেছি দুষ্কৃতীরা একটা শিশু, মহিলা, যে কারো সঙ্গে যে কিছু করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে তাকে খতম করে দিয়ে পার পেয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, এই পুলিশ যা আজকে সকালে জমা বিকেলে খরচা শুরু করে দিল। শুভেন্দুবাবু বলেছিলেন সকালে জমা করব, বিকেলে খরচা করে দেব, সেই কথা তিনি রেখেছেন। কিন্তু তার সঙ্গে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে গেছে এই ঘটনাকে কেন্দ্র করে, সেটাও বলবো আপনাদেরকে। কারণ আমরা মনে করি বিচার সমান হওয়া উচিত, সকলের ক্ষেত্রে সমান হওয়া উচিত। নির্দিষ্ট বিষয়টাকে দুরকমভাবে বিচার হতে পারে না, একটা জিনিসে একরকমভাবে বিচার হতে পারে। তবে আমাদের ঘুমটা ভেঙেছে আজ সকালে বারুইপুরের ঘটনায়। যিনি মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল, তাকে খরচা করে দিয়েছে পুলিশ। একেবারে ঘটনাস্থলে নিয়ে গেছে, পুনর্নির্মাণ করিয়েছে। সেই সময় যা এইসব ক্ষেত্রে বলা হয় আমরা সকলেই জানি, দিনের বেলা পুনর্নির্মাণ না করে রাত্রিবেলা পুনর্নির্মাণ করা হলো, অর্থাৎ পুলিশ খরচ করার উদ্দেশ্য নিয়েই গেছিল, এমনটা একটা আলোচনা শুরু হয়ে গেছে। পুলিশ বেশ করেছে, আমি প্রথমে বলবো এই ঘটনায় পুলিশ বেশ করেছে এই কারণে এই ধরনের ঘটনায় দেখা যেতে পারে যে দীর্ঘমেয়াদী আমাদের যা বিচার ব্যবস্থা রয়েছে তাতে দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া আছে, তারিখ পে তারিখ, এবং সব ক্ষেত্রে আমরা জানি যে সাক্ষী পাওয়া যায় না, তারপরে বড় বড় অভিযুক্ত এই কারণে এই সমস্ত ক্ষেত্রে ছাড়া পেয়ে যায়। ফলে পুলিশ যেটা করেছে সেটা ডিভাইন জাস্টিস। আমি বলছি না, বিজেপির নেতারাও বলছেন, দেবজিৎ সরকার বলছেন ডিভাইন জাস্টিস। মৃতের পরিবার, নিগৃহীত পরিবার, তারা বলছে ঠিক হয়েছে, দাদার উপরে ভরসা আছে, দাদা যা করেছেন বেশ করেছেন, ভালো কাজ করেছেন। নির্যাতিতার পরিবার, সংখ্যালঘু পরিবার, তারাও বলছে যে এই ঘটনায় খুব ভালো হয়েছে, প্রভাস মণ্ডলকে পুলিশ খরচা করে দিয়েছে, ভালো হয়েছে। ওই আদালতে কবে বিচার মিলবে, আদৌ কি মিলবে না, আমরা তো কামদুনির ক্ষেত্রে দেখলাম আজও বিচার মেলেনি। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তখন কি করত, দেখতো নামের পাশে আব্দুল হলে তখন তাদের ছেড়ে দেওয়া হতো। আমরা তো দেখেছি তখন সরাসরি অভিযোগ উঠেছে। ওই সময়কার যিনি সাংসদ ছিলেন তিনি এখন নেই, বসিরহাটের সাংসদ হাজী নুরুল ইসলাম, তিনি তার সাঙ্গপাঙ্গ বলা হয় যে যারা অভিযুক্তরা ছিল তার দলেরই লোকজনের আত্মীয় স্বজন ছিল, তাই তিনি সেই সময় পুলিশকে অন্যরকমভাবে ডিরেকশন দিয়েছিলেন, অভিযোগ উঠেছিল। তারপরে আমরা দেখতে পেলাম ওই আমাদের আব্দুল চাচাদের বেশ কয়েকজন ছাড়া পেয়ে গেলেন। কামদুনির নির্যাতিতার পরিবার এটাতে ব্যাপক অখুশি ছিল। বিভিন্ন ঘটনায় আমরা দেখেছি যে আসল ঘটনাটাকেই বদলে দেওয়া হয়েছে। আমরা জানি জঙ্গলমহলে একজন মহিলার দেহ পাওয়া গেছিল, একজন মহিলার সঙ্গে অমানবিক আচরণ হয়েছিল। সেই ক্ষেত্রে আমরা দেখলাম পুলিশ ওই ধারাই ব্যবহার করেনি, পুলিশ কেসটাকেই চেপে দিয়েছিল, অনেক অভিযোগ ছিল। এবং অন্তত এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত কিছু হলো না। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, সিস্টেমটাই বদলে গেছে। পুলিশ কন্ট্রোল করার চেষ্টা করেছে প্রথম থেকে, কিছু কিছু ক্ষেত্রে পারেনি। পুলিশের পুরোপুরি অপদার্থতা আমি বলবো না, কিন্তু যেহেতু দীর্ঘদিন ধরে একটা সিস্টেম চলে আসছে, সেই সিস্টেমটাকে নতুন করে আবার ঠিক করা হচ্ছে, ফলে একটা সময় লেগেছে। কিন্তু এখানে আরো বেশ কয়েকটা কথা আছে। সেটা হচ্ছে যে এইখানে একেবারে সিপিএম ময়দানে ছিল গন্ডগোল পাকানোর জন্য। সিপিএম এর স্থানীয় নেতা লাহেক আলী, তার নেতৃত্বে যেভাবে গণপিটুনির ঘটনা ঘটেছে সেটা তো কোনোভাবেই কাম্য নয়। সেই গণপিটুনির ঘটনাতেও আমরা চাই এই লাহেক আলীকে শুভেন্দু অধিকারীর পুলিশ সকালে জমা বিকেলে খরচা করবে তো, কারণ তার নেতৃত্বেই গণপিটুনিটা হয়েছিল, এবং সেটাও মারাত্মক ক্রাইম। এরা মনে করবেন এরা এখনো শাসন চালান, এটা তো হতে পারে না। এরা মনে করেন যে ভারতবর্ষে আইনের শাসন থাকবে না, এদেরই সিস্টেম চলবে, এরা যখন যা খুশি করবেন, যাকে যখন খুশি সরিয়ে দেবেন, হাঁটিয়ে দেবেন, যেমন খুশি অরাজকতা করবেন, এটা তো পশ্চিমবঙ্গে চলতে পারে না। ফলে সিপিএম নেতা লাহেক আলীর সঙ্গেও আমরা জমা খরচের যে সিস্টেমটা শুরু হয়েছে, আমরা আবদার করব রাজ্য পুলিশের কাছে, তার সঙ্গেও যেন এটা হয়। এর সঙ্গে আরেকটা প্রশ্ন তুলছি আমি, স্পষ্ট কথাটা বলছি। যেমন প্রভাস মণ্ডলের সঙ্গে এই ঘটনাটা ঘটলো,
সকালে জমা বিকেলে খরচ, তাকে যেমন খরচ করা হলো, এই ঘটনায় আরও বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। দিবাকর সর্দার, আনন্দ সর্দার, কবির মোল্লা। এই কবির মোল্লা জমা খরচের হিসেবের মধ্যে পড়বে? লাহেক আলী জমা খরচের হিসেবের মধ্যে পড়বে? প্রশ্ন তুলছি। আমরা তো জানি না যে তার এই ঘটনার মধ্যে, বিশেষ করে কবির মোল্লা এই ঘটনার মধ্যে কতটা ইনভলভমেন্ট ছিল। জমা খরচের হিসেব বারুইপুর কাণ্ডে যারা মূল অভিযুক্ত ছিলেন, যারা পাশবিক বিষয়ের সঙ্গে জড়িত ছিলেন, তাদের সঙ্গে জমা খরচ হওয়ার কথা। কবির মোল্লাও যদি ওই জমা খরচের হিসেবের মধ্যে পড়বে কি? সেও কি ওই পাশবিক অত্যাচারের ঘটনার সঙ্গে লিপ্ত ছিল কি? যদি থাকে তার সঙ্গেও যেন এটা করা হয়। লাহেক আলী, সে আইনের শাসন নিজের হাতে তুলে নিয়েছে, পুলিশ তাকে নিজের হাতে তুলবে? তাকেও ওই হিসেবের খাতায় কি আনা হবে? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। আগামী দিনেও এরকম যখন ঘটনা ঘটবে, আমরা চাই না এই ধরনের ঘটনা ঘটুক, কখনো ঘটুক, কিন্তু যতদিন মানুষ থাকবে ততদিন ভালো থাকবে, ততদিন খারাপও থাকবে। অতীত থেকে এটা হয়ে আসছে। সিপিএমের সময়ও এই ধরনের ঘটনা ঘটেছে, তৃণমূলের সময়ও ঘটেছে, আগামী দিনেও ঘটবে। সরকার, পুলিশ এটাকে আটকাবার চেষ্টা করতে পারে, কিন্তু শেষ একেবারে হয়ে যাবে না। ফলে এর পরে যখন এই ধরনের ঘটনার সঙ্গে ওই বিশিষ্ট ধর্ম সম্প্রদায়ের কেউ জড়িত থাকবে, তখন এই জমা খরচের হিসাব চলবে তো? তখন প্রশাসন ধৃতরাষ্ট্র হয়ে যাবে না তো? এই প্রশ্নও কিন্তু আমরা আজকে এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরছি। আরেকটা কথা স্পষ্টভাবে যদি আমার মতামত আপনারা জানতে চান, আমি কখনোই এই জমা খরচের হিসাবকে ব্যক্তিগতভাবে সমর্থন করি না। আমি আইনের শাসনকে সমর্থন করি। তবে এটাও ঠিক, আগেই বলেছি, আবারও বলছি, আইনের মধ্যে এত লুপহোল আছে যে এই জমা খরচের প্রয়োজন অনেক সময় হয়ে পড়ে। আমরা ব্যাঙ্গালোর, সম্ভবত ব্যাঙ্গালোরে, দক্ষিণ ভারতেও দেখেছি, একজন নার্সের সঙ্গে একজন ডাক্তারের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে, পুলিশ কিন্তু জমা খরচ করেছে। আর পশ্চিমবঙ্গে যে পুলিশ যে প্রথমবার জমা খরচের হিসেব শুরু করলো এমনটা কিন্তু নয়। আপনারা ভাববেন না যে পুলিশ প্রথমবার করেছে। আপনাদের মনে করিয়ে দেব, বছর খানেক আগে, 1 বছর আগে গোয়ালপুকুরে পুলিশ এরকম জমা খরচ করেছিল। তখন তো মমতারই পুলিশ ছিল, পুলিশ পারে না এরকম কথা নয়। তখন বিষয়টা আলাদা ছিল। পুলিশ অন্তত মহিলাদের ক্ষেত্রে, অত্যাচারের ক্ষেত্রে জমা খরচ করতে ভুলে গেছিল। কিন্তু আপনাদের মনে করিয়ে দেব যে বছর খানেক আগে পাঞ্জিপাড়ায় 2 জন পুলিশ গুলিবিদ্ধ হয়। ইসলামপুর কোর্ট থেকে তাদের রায়গঞ্জ নিয়ে যাওয়া হচ্ছিল দুষ্কৃতীদের প্রিজন ভ্যানে করে। তখন পুলিশের উপরে গুলি চালানো হয়, 2 জন পুলিশ গুলিবিদ্ধ হয়ে গেছিল। বাংলাদেশে পালিয়ে যাচ্ছিল দুষ্কৃতী। বর্ডারের কাছ থেকে মমতার পুলিশ, তখন সম্ভবত ডিজি রাজীব কুমার ছিলেন, রাজীব কুমার নিজেই এই নির্দেশটা দিয়েছিলেন, আমার খুব ভালো করে মনে পড়ছে। তো গোয়ালপুকুরের কাছে বছরখানেক আগে এই ধরনের এনকাউন্টার হয়েছিল। পুলিশ যে মূল অভিযুক্ত ছিল, যাকে কেন্দ্র করে গন্ডগোল, তাকে কিন্তু খরচ করেছিল। আমরা চাইব আগামী দিনেও পুলিশের উপরে যখন এরকম আক্রমণ হবে, জমা খরচ যেন হয়। কারণ স্পষ্টভাবে বলছি, আমি তো ঘটনাস্থলে দেখতে যাইনি যে এটা বিষয়টা পুরোপুরি পুনর্নির্মাণ করতে গিয়ে পুলিশ নির্মাণ করে দিয়েছে। হতেই পারে পুলিশের উপরে দুষ্কৃতীরা, তো অতীতেও আমরা দেখেছি চড়াও হয়েছে। যিনি প্রভাস মণ্ডল, তিনি মনে করতেই পারতেন যে মমতার জমানায় তো অনেক কিছু অন্যায় অবিচার করেছি, ফলে এখনও পার পেয়ে যাব, রাত্রিবেলা আছে, পুলিশ চোখে হয়তো ঠিক করে দেখতে পাবে না, ফলে পুলিশের উপরে হামলা করে পার পেয়ে যাব, বেরিয়ে যাব। সেই কারণেই হয়তো প্রভাস মণ্ডল পুলিশের উপরে হামলা করে দিয়েছে। হতেই পারে। পুলিশ সবসময় মিথ্যে কথা বলে এমনটা তো নয়, সত্যি কথাও বলে। এবং আমি ওখানে যিনি পুলিশ দায়িত্বে ছিলেন, আমি দেখলাম কঙ্কর প্রসাদ বারুই, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি, তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি আছে। কারণ বিধাননগরে তাকে আমি দীর্ঘদিন তাকে দেখেছি। বিধাননগরে তিনি বেশ কয়েকটা দায়িত্ব সামলেছিলেন। কঙ্কর প্রসাদ বারুই খুব ভালো অফিসার। তিনি প্রেসিডেন্সি রেঞ্জের এখন দায়িত্বে আছেন বলে জানি। তো তিনি কি কি করতে পারেন সেই সম্পর্কে আমার ধারণা যথেষ্ট আছে। আমার মনে পড়ছে, আমি নিজে তার একটা প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেছিলাম, ওটা আমার মাথার মধ্যে ঢুকে রয়েছে। কঙ্করদাকে আমরা খুব নিরীহ পুলিশ বলে ভাবতাম,
ভুল ভাবনা ছিল, প্রথমেই ভেঙে দিই। পুলিশ কখনো নিরীহ হতে পারে না, কিন্তু মানুষটা ভালো, এটা আমি আবারও বলে দিই। কঙ্কর প্রসাদ বারুই তখন দায়িত্বে ছিলেন, এয়ারপোর্ট থানার একটি কেস, সংখ্যালঘু সমাজেরই সম্ভবত বিষয়টা ছিল। 3-4 জন বন্ধু মিলে মদ্যপান করছিল, নেশা ভাঙ করছিল আর কি। তো নেশা ভাঙ করার সময় এক বন্ধুর সাথে আরেক বন্ধু মানে পার্টনার আর কি, তখন কথাবার্তা তারা বলছিল, তাদের মধ্যে ঝুট ঝামেলা হয়, একজনের গলাটা তো বিষয়টা পুলিশ তদন্ত করে, বডি পায়, মূল অভিযুক্তকে ধরে। তো কঙ্করদা জিজ্ঞেস করছিলেন, তিনিও ইন্টারোগেশনের দায়িত্ব ছিলেন, যেমনটা তিনি বলেছিলেন। তো তিনি যখন ইন্টারোগেট করছেন তখন ওই কথায় কথায়ও মেরে দিলাম, এরকম বিষয় আর কি মনে পড়ছে যতটা আমার। তো তিনি তখন ব্যাপক নিজের বেল্ট খুলে মেরেছিলেন। অফ দ্য রেকর্ড এই কথাটা হয়েছিল, যার কোনো রেকর্ড নেই, প্রমাণ চাইলে আমি দিতেও পারবো না। তো কঙ্করদা তখন বিশাল ক্ষুব্ধ হয়েছিলেন, রেগে গেছিলেন ওই অভিযুক্তের উপরে। তাকে একদম উত্তরপ্রদেশের ট্রিটমেন্ট তাকে দেওয়া হয়েছিল। ফলে পুলিশ যে ট্রিটমেন্ট দেয় না এমনটা নয়, পুলিশ নিজের মতো করেও জাস্টিস করে, অনেক ক্ষেত্রেই করে। যারা অভিযুক্ত হন না, ফাঁসিয়ে দেওয়া হয়, তাদের ক্ষেত্রেও পুলিশ বাঁচানোর চেষ্টা অনেক ক্ষেত্রে করে। আমি বারংবার বাবাই বিশ্বাসের কথাটা বলি, কঙ্করদা যখন দায়িত্বে তখনই বাবাই বিশ্বাসের ঘটনাটাও ঘটে, বুড়ো মারা যায়, দোলা সেনের একটা বিরাট ছক ছিল সেই সময়। তো সেই সমস্ত বিষয়ে নতুন করে আর বলার কিছু নেই, অনেকগুলো ঘটনার আমি এই ধরনের ঘটনার সাক্ষী আছি। ফলে পুলিশের উপর আমার যথেষ্ট আস্থা, যথেষ্ট ভরসা আছে। কিন্তু তারপরেও বলবো, প্রত্যেকটা সমাজের মধ্যেই, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যেই 2-1টা রোগ এলিমেন্ট থাকে। ফলে এই জমা খরচের হিসাব যদি পশ্চিমবঙ্গে একটা নিয়মিত ঘটনা হয়ে যায়, তাহলে কিন্তু এর মিসইউজ হতে পারে। আমরা উত্তরপ্রদেশে, আমরা বিহারে এর ভুরি ভুরি উদাহরণ দেখি, যেখানে এই জমা খরচের হিসাব পুলিশ যখন করে, তখন কিছু কিছু ঘটনার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে নিরীহ মানুষগুলোকে খরচ করে দেওয়া হয়েছে। আমরা সেই জিনিস পশ্চিমবঙ্গে চাই না। পশ্চিমবঙ্গ আমাদের মাতৃভূমি, পশ্চিমবঙ্গ আমাদের কর্মভূমি। পুলিশ একটা সময়, বিশেষ করে কংগ্রেসের আমলে, যথেষ্ট অত্যাচার করেছে। সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে মিসা আইন যখন লাগু ছিল পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে জরুরি অবস্থা, তখন পুলিশ প্রচুর অত্যাচার করেছে, বহু নিরীহ মানুষকে খরচ করে দিয়েছে। বাম জমানায়ও আমরা দেখেছি, বাম জমানায়ও পুলিশের বন্দুকে ক্যাপ পরানো ছিল না। পুলিশ যথেষ্ট এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তার মধ্যে বেশ কয়েকটা ঘটনা নিয়ে বাম জমানাতেও যথেষ্ট সন্দেহের উদ্রেক হয়েছিল। ফলে এই প্যাটার্নটা যদি আবার বাংলায় শুরু হয়ে যায়, মমতা জমানায় পুলিশের একটাই বড়, একটা না বেশ কয়েকটা খুব খারাপ ঘটনা ছিল, তবে একটা বেশ চর্চায় এসেছিল। উত্তরবঙ্গে ওই উর্দু আমরা চাই না, বাংলা পড়তে চাই, আপনারা জানেন কয়েকটা ছেলে আন্দোলন করেছিল, ভাষা তারা জানবে, শিক্ষা নেবে, পড়বে, তাদের উপর উর্দু চাপিয়ে দেওয়া হচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের যা নীতি ছিল উর্দু চাপিয়ে দেওয়া, সেই উর্দু চাপিয়ে দেওয়ার নীতির তারা প্রতিবাদ করেছিল। তা বাংলার শিক্ষক চেয়েছিল, তারা বলছিল উর্দু তো আমাদের ভাষা নয়, আমরা পড়ে কি করব, জোর করে কেন স্কুলে উর্দু চাপিয়ে দেওয়া হবে। উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাঁড়িভিট বিদ্যালয়ের ঘটনা আপনারা সকলে জানেন। দুজন ছাত্র, রাজেশ সরকার, তাপস বর্মন, হিন্দু, তাদের উপর পুলিশ গুলি চালিয়েছিল, তারা মারা গেছিল। তাদের কঙ্কাল সেখানে পুঁতে দেওয়া হয়েছিল, আবার ঠিক করে ফরেন্সিক হবে, ঠিক করে আবার পোস্টমর্টম হবে, এই সব আশায়। কিন্তু সরকার বদলে গেছে। আজও রাজেশ সরকার, তাপস বর্মনরা কি বিচার পেয়েছে? সেই ঘটনা মনে পড়ছে। ফলে এই পুলিশকে এই বন্দুক চালাবার সরাসরি লাইসেন্স দিয়ে দিলে এটা একটা খারাপ দিক। কিন্তু সবটাই, আবারও বলছি, নির্ভর করে সরকারের ইচ্ছার উপরে, প্রশাসনের ইচ্ছা সদিচ্ছার উপরে। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, তাই রাজেশ সরকার, তাপস বর্মনরা হাওয়া হয়ে যেত। মানে আপনি উর্দু চাইছেন না, স্কুলের শিক্ষক চাইছেন, বাংলা শিক্ষক চাইছেন, তার দাবিতেও আপনার উপরে পুলিশ একদম ফায়ার শুরু করে দেবে। কিন্তু শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী আছেন, তাই যারা দুষ্কৃতী তাদের সঙ্গে হিসাব নিকাশ হচ্ছে, ছাত্রছাত্রীদের সঙ্গে হিসাব নিকাশ হচ্ছে না। এটা প্রশাসনের সদিচ্ছার উপরে অনেকটাই নির্ভর করে। ফলে আমার ভালো লাগছে যে শুভেন্দু অধিকারী সকাল সকাল একটা গুড নিউজ দিলেন, সকলেই খুশি।
তার সঙ্গে আবারও বলবো যে সিপিএম এর জন্য একটা দুঃখের খবরও আছে। 4 জন সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তারা হলেন সবার আগে সুজন চক্রবর্তী, 2 নম্বরে আছেন মোনালিসা, 3 নম্বরে লাহেক আলী, আরেকজনের নামটা আমি এখনো পাইনি, পেলে আপনাদেরকে বলবো। সকাল সকাল ভিডিওটা রেকর্ড করছি, দুপুরবেলা অবধি সকালে আপনারা এটা জেনে যাবেন যতক্ষণ এই ভিডিওটা আসবে। 4 জনের উপরে অভিযোগ দায়ের হয়েছে। লাহেক আলী তার মধ্যে, প্রথমেই বললাম লাহেক আলী হচ্ছেন তিনি যার নেতৃত্বে এই সমস্ত উস্কানিটা বারুইপুরে হয়েছে। সমস্ত উস্কানি, একটা নির্দোষ মানুষকে একদম ঝাঁঝরা করে দিল সবাই। তো এই লাহেক আলীর সাথেও আমরা বলছি শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীর এবং পুলিশ কর্তা, আপনারা অনেকেই আমাদের এই ভিডিওটা দেখেন, আপনারা লাহেক আলীর সাথেও একটু এই জমা খরচের হিসেবটা করুন, তাহলে কিন্তু একেবারে সত্যিকারের ডিভাইন জাস্টিস হবে, অরিজিনাল জাস্টিস হবে। যে পুলিশের ওই নাম দেখে পুলিশের জমা খরচের হিসেব হয় না, তখন আমরা কিন্তু বুঝতে পারবো। নাম দেখে পুলিশের কখনো ক্যাপ পরানো থাকবে, কখনো ব্যবহার হয়ে যাবে, এটা হবে না, তাহলেই কিন্তু অরিজিনাল জাস্টিসটা হবে। এই নাম দেখে যেন কখনো জাস্টিস না হয়, এটা আমরা সবসময় চেয়েছি, আমরা এখনো চাইছি, আগামী দিনেও আমরা এই কথাটাই বলবো। ফলে এই বারুইপুর থানায় যে সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, এটা যথেষ্ট যুক্তিযুক্ত। এবং সিপিএম এর অনেক যারা প্রভাবিত ইউটিউবার আছেন, প্রত্যেকেরই তো আছেন, তো সিপিএম প্রভাবিত যারা ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, ফেসবুক পেজ যারা চালান, তারা তো ক্রমাগত উস্কানি দিয়ে গেছেন। অনেকের নাম মুখ্যমন্ত্রী সরাসরি নাম বলেননি, কিন্তু বুঝিয়ে দিয়েছেন, পুলিশও বুঝিয়ে দিয়েছে। পুলিশ কিন্তু গোটা বিষয়ের উপরে নজরদারি রাখছে। 200 জনের উপরে নজরদারি হয়েছে, চিহ্নিত করা গেছে, অনেককে গ্রেপ্তার করা হয়েছে, 40 জনের বেশি প্রায় গ্রেপ্তার হয়ে গেছে বিভিন্ন মামলায়। ঝামেলা, অশান্তি, এই সমস্ত মামলা টামলা তাদের বিরুদ্ধে তো আছেই। সবাইকে যেন একদম সুন্দর ট্রিটমেন্ট দেওয়া হয়। একটা ঘটনা ঘটবে, পুলিশ অ্যাকশন নেবে, তারপরেও এই ধরনের আন্দোলন করবেন, উগ্রবাদী আন্দোলন, এই উগ্র আন্দোলন করলে তাদের সঙ্গেও যেন উগ্র আচরণই হয়, এটাই আমরা বলবো। কারণ রেলওয়ে লাইনের উপর, রেলওয়ে ব্যবস্থাটাকে আপনারা ডিস্টার্ব করতে গেছেন, রেলওয়ে লাইনের উপরে আপনারা পাত ফেলে দিয়েছেন। একটা ট্রেনের সাথে যদি কিছু হয়ে যেত, কত মানুষের জীবন চলে যেত, সেটা আপনারা ভেবেছেন? এটাও তো এক ধরনের কনস্পিরেসি, ষড়যন্ত্র। পুলিশের গাড়ি জ্বালিয়ে দিলেন। মমতার জমানা পেয়েছেন নাকি? মমতার জমানা পেয়েছেন? পুলিশের গাড়ি জ্বালিয়ে দেবেন, পুলিশের অস্ত্র লুট করবেন, অ্যাকশন হবে না? নিশ্চয়ই অ্যাকশন হবে। এবং এটার জন্যই তো শুভেন্দু অধিকারীকে বেছে নেওয়া হয়েছে। এবং এমন একটা ঘটনা, সকালবেলা এমন একটা খবর পেলাম, তাতে কেউ খারাপ বলছে না, বলার মতন জায়গা নেই। কামদুনির আমরা যারা নির্যাতিতার বান্ধবীরা ছিলেন, টুম্পা কয়াল, মৌসুমী কয়াল স্পষ্টভাবে সমর্থন জানাচ্ছেন, বলছেন মনে হচ্ছে যেন আমরা বিচার পেয়েছি। শুভেন্দু অধিকারী তখন যদি মুখ্যমন্ত্রী থাকতেন, তাহলে কামদুনি কাণ্ডের এত ডিলে হতো না, তখনই বিচার হয়ে যেত। তারাও এই ঘটনায় একটা আশা দেখছেন। আজকে হাঁসখালি, দুর্গাপুর, কত কত ঘটনা ঘটেছে। কামদুনির কথা তো বললামই, তারপর পার্ক স্ট্রিট আপনারা জানেন, কাদের খান, তার সঙ্গে এক অভিনেত্রীর নাম জড়িয়েছিল, সব বিরাট বিরাট ব্যাপার। এইসব ঘটনাগুলো কি হয়েছিল? আজকে যদি মুখ্যমন্ত্রী মমতা থাকতেন, তাহলে কি এই ঘটনাতেও কোনো বিচার হতো? আজকে নিগৃহীতার পরিবার, তারাও খুশি, সবাই খুশি। এমনকি এই প্রভাস মণ্ডলের মাকে আজকে সংবাদ মাধ্যম জিজ্ঞেস করেছে যে এরকম তো আপনার ছেলে সঙ্গে যা হয়েছে, আপনি কি বলবেন? তিনি বললেন, ছেলে যা করেছে তার সঙ্গে তাই হয়েছে, ছেলে যেমন কাজ করেছে সে তেমন ফল পেয়েছে। ওই বারংবার আমি যেটা বলি, গীতায় লেখা আছে কর্মফলের কথা, সে তার কর্মফল পেয়েছে। কর্মফল সবাইকে পেতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কেও পেতে হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মিছিল বের করছেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে রিকোয়েস্ট করব, মমতা দেবী, আপনি এই মিছিলটা স্টপ করে দেন। আপনি তো বিচারের দাবিতে মিছিল করার চেষ্টা করছিলেন, বিচার তো হয়ে গেছে, ডিভাইন জাস্টিস। তাহলে কিসের জন্য মিছিল? রাজনীতি করার জন্য? এমনি তো লোক হবে না, 100-200 লোক হবে কি? দেখবো আমরা দেখবো মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে। আজকে বালিগঞ্জ ফাঁড়ির কাছ থেকে মমতা মিছিল করবে, কটা বিধায়ক আসে? এমপিগুলো তো গেছে, রাজ্যসভার 3টে উইকেট পড়ে গেছে, বাকিগুলো ইনঅ্যাক্টিভ উইকেট, মানে খেলতেই নামছে না।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এতগুলো সাংসদ, এতগুলো বিধায়ক খুঁজে পাওয়া যায় না। ওই দু চারটে সোশ্যাল মিডিয়া তরুণ তুর্কি বাচ্চা কাচ্চা ছেলে যারা কিছু বোঝে না, তারা এটুকুন বোঝে যে ক্যামেরা আসবে, ছবি হবে, এটসেট্রা এটসেট্রা, তাদেরকে নিয়ে আপনি রাজনীতি করছেন। কিন্তু আপনাদের আসল নেতারা কোথায়? আপনার তো তহবিলটা গেছে, তহবিল নিয়েও বলবো। এর পরের প্রতিবেদন আপনারা অবশ্যই দেখবেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তহবিল নিয়ে, যেখানে আমি ফাঁস করব মমতা বন্দ্যোপাধ্যায়ের তহবিলে বিদেশের টাকা ঢুকেছে, আমেরিকার টাকা ঢুকেছে, এই ভারতবর্ষকে অশান্ত করার জন্য ডিপ স্টেটের টাকা ঢুকেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে ভারত বিরোধী শক্তির টাকা ঢুকেছে। মমতার সঙ্গে পাকিস্তানের একটা যোগাযোগ ছিল। তদন্ত শুরু হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তহবিলের। এই তহবিলের তদন্ত কত দূর যে যাবে আপনারা কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন, একদিনে সব হয়ে যাবে না। আজকে আমি বলে দেবো, কালকে সেটা প্রমাণ হবে। এবং যা যা তদন্ত চেয়েছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমি সত্যি প্রণাম জানাচ্ছি আজকে, একটাই কারণ, আমি কোনো নেতাদের সাধারণত প্রণাম জানাই না, কিন্তু তাকে জানাতে বাধ্য হচ্ছে। যা যা তদন্ত চেয়েছি আমি জাস্ট ইউটিউবের মাধ্যমে শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে দিয়েছি। প্রত্যেকটার তদন্ত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তহবিলের তদন্ত হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নানান কুকীর্তির তদন্ত হয়েছে। বিশেষ করে তহবিলের তদন্ত অনেকদিন ধরে আমি চিল্লিয়ে চিল্লিয়ে বলছিলাম, সেটা হয়েছে, আমি যথেষ্ট খুশি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন বাড়ি টাড়ি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি নিয়ে আমি তদন্ত চেয়েছিলাম, দীর্ঘদিন ধরে চেয়েছি, আগে চেয়েছি, ভোটের পরেও চেয়েছি, সেই তদন্তও শুরু হয়ে গেছে। তার জন্য আমি সত্যি এই রাজ্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা অনেকক্ষণ আমার এই ভিডিও ধৈর্য ধরে দেখলেন, তার জন্য আপনাদেরকে প্রত্যেককে প্রণাম জানাচ্ছি। এবং এই মুহূর্তে আমাদের অনেকের ইউটিউবকে টার্গেট করা হচ্ছে, ফলে রিচ অনেকেরই ডাউন হয়ে রয়েছে, ভোটও চলে গেছে। আপনাদের বলবো যে আপনাদের তো এতদিন আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি, আপনারাও আমাদের পাশে দাঁড়িয়েছেন, অন্তত একটা কমেন্ট করবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে দেবেন, তাতে ভিডিওর রিচটা একটু বাড়ে। আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, একেবারে যে ডাউন হয়ে গেছিলো সেখান থেকে কিন্তু আবার উঠতে শুরু করেছে, ফলে একেবারে ভেঙে পড়ার কিচ্ছু নেই। সহকর্মী প্রত্যেককে বলবো, দর্শকদের বলবো, আপনারা আমাদের ভালোবাসেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামীকাল আপনাদের সঙ্গে কিন্তু আবার দেখা হচ্ছে, বিষয়টা তো বলেই দিলাম, তৃণমূলের তহবিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে। হ্যাঁ, আর শেষ করার আগে একটা জিনিস বলে দিই, আমাদের একটা হিন্দি চ্যানেল আছে, এখনো শুরু করা হয়নি, তবে একটু সাবস্ক্রাইব করে রেখে দিন, আপনাদেরকে রিকোয়েস্ট করব, পলিটিক্যাল ডেইলি হিন্দি। আর আমাদের বাংলা আরেকটি চ্যানেল আছে যার নাম পলিটিক্যাল ডোজ, ওই চ্যানেলটাকেও প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।